নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি চারটে চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, আরামবাগ কৃষ্ণনগরের পর বারাসত। মোদির মুখে সেই সন্দেশখালী ইস্যু। বঙ্গে নির্বাচনের আগে প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখে ফের সন্দেশখালী ইস্যু। আরামবাগ কৃষ্ণনগরের সভার পর এবার বারাসত। সেই সভা থেকে আরো একবার সন্দেশখালী ইস্যু নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তোপ দাগলেন দেশের প্রধানমন্ত্রী। কি বললেন? সন্দেশখালীর ঘটনায় মাথা হেট হয়ে গিয়েছে, মা বোনেদের ওপর অত্যাচার করা হয়েছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত শক্তি দিয়ে অপরাধীকে বাঁচাতে নেমেছে তৃণমূল। অপরাধীর ওপর ভরসা, বাংলার মা বোনের ওপর ভরসা নেই তৃণমূল সরকারের। সন্দেশখালীর ঝড় গোটা বাংলায় উঠবে। বারাসতের সভা থেকে তোপ প্রধানমন্ত্রীর। কি বলেছেন তার বক্তব্য শুনবো। इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोने देर संगे अत्याचार करे टीएमसी घोर पाप करे छे। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं। लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेशखाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेशखालीर जड़ उठबे। সন্দেশখালী প্রসঙ্গে তৃণমূল সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষের বক্তব্য শুনবো। আপনি বাংলায় আসছেন কুৎসা করতে, এরকম 2 দিন 4 দিন বাংলায় না থেকে একদিন গিয়ে মণিপুরে আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ান, দোষীদের শাস্তির কথা বলুন, 356 জারির কথা বলুন, যান মণিপুরে। নরেন্দ্র মোদীজি মহিলাদের সম্মান নিয়ে যে কথা বলছেন, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব থেকে বেশি মহিলাদের জন্য নিরাপদ। নরেন্দ্র মোদীর সরকারের রিপোর্টই বলছে ভারতবর্ষের নিরাপদতম কলকাতা, বাংলা হচ্ছে নিরাপদ। এবং এখানে মহিলাদের সবসময় সম্মান দেওয়া, অধিকার দেওয়া, সামাজিক অধিকার, রাজনৈতিক ক্ষমতা, আর্থিক স্বয়ংভরতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী, গুজরাট আপনার রাজ্য, বিলকিস বানু ধর্ষণকারীদের সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল।
এ বিষয়ে আপনি নীরব ছিলেন কেন? সুপ্রিম কোর্টকে তো তারপর ধরতে হলো। উন্নাও, হাতরাস, নরেন্দ্র মোদীজি আপনার সাংসদ ব্রিজভূষণ, তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা, সাক্ষী মালিকরা বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্লীলতাহানি করছে আপনার ব্রিজভূষণ, আপনার সাংসদ। আপনি শেষ দিন অবধি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন। আপনার মুখে মা বোনেদের সম্মানের কথা মানায়। প্রধানমন্ত্রী বারাসতের সভার প্রসঙ্গ থেকে প্রতিক্রিয়া পেয়েছি অধীর রঞ্জন চৌধুরী, শুনবো কি বলেছেন। প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা জানেন, সে একজন বড় ইভেন্ট ম্যানেজার। সে ঘটনা ঘটাতে, সে নানা রকমের ঘটনার মধ্যে জৌলুস আনতে সে অনেক বেশি দক্ষ। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না, প্রধানমন্ত্রী বলবে না। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে। এটা কি একবারে বলেছে? আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের 2014 সালে, সে 2014 সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে 100 কোটি টাকা এই মেট্রো প্রজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে, অনেক অসুবিধার মধ্যে, কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে। এই মেট্রো রেলের টারবাইন মানে টিবিআর চলার জন্যে এই মেট্রো রেল যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বউবাজারে। তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন? তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেমার প্রতিযোগিতায় মোদি সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে। মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদির আগে আর কেউ কিছু করেইনি। এই মেট্রো রেলের ভাবনা, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবনা কবেকার বাংলা সেদিনের সরকার, সেদিনের কেন্দ্রের সরকার, তারা মিলে ভাবনা ভেবেছিল। বলতে অসুবিধা নেই আমার, সেদিন বামপন্থী সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল। লোকসভা নির্বাচনের আগে টার্গেট বাংলার মহিলা ভোট ব্যাংক। আন্তর্জাতিক নারী দিবসের আগেই প্রধানমন্ত্রীর মুখে নারী শক্তি, নারী সুরক্ষা। কি বললেন? বাংলায় এসে বারাসতের সভা থেকে গোটা দেশে মহিলা নিরাপত্তার গ্যারান্টি মোদি। মহিলাদের সম্মানে বারাসতের সভায় জ্বালানো হলো মোবাইলের ফ্ল্যাশ লাইট। লোকসভা নির্বাচনের আগে বাংলার মহিলা ভোট ব্যাংকের টার্গেট প্রধানমন্ত্রীর, মহিলা নিরাপত্তার গ্যারান্টি মোদি। গোটা দেশের যে চিত্র তার তুলনা করে বাংলায় সন্দেশখালী প্রসঙ্গ টেনে এনে নারী সুরক্ষা এবং নারী শক্তির কথাও বলেন আজ প্রধানমন্ত্রী। সঙ্গে দেখা করে কি বললেন আপনারা? কতজন গেছিলেন দেখা করতে? পাঁচজন। কি বললেন আপনারা? আমাদের সন্দেশখালীতে যে রকম অত্যাচার হয়েছে, সকল মহিলাদের সাথে যা কিছু হয়েছে সবকিছুই আমরা জানিয়েছি। উনি শুনলেন? হ্যাঁ, উনি শুনেছেন। কতক্ষণ বললেন কথা? অনেকক্ষণই কথা বলেছি, 10 মিনিট। কতজন বলেছেন আপনারা ওনাকে? 5 জন। কি বিষয় বলেছেন অত্যাচারে? সন্দেশখালীতে যেসব নারীদের উপরে অত্যাচার হয়েছে, জমি লুট হয়েছে, সকল মহিলাদের অত্যাচার হয়েছে, বাড়ির থেকে এদের তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সমস্ত কিছুই জানিয়েছি। আচ্ছা, তো উনি কি বললেন? উনি বলেছেন দেখবেন। আর কিছু বলেননি? না। কতজন এসছেন আপনারা সন্দেশখালী? আমরা সন্দেশখালী থেকে 40 জন এসছি। আচ্ছা, তো আর কি বললেন প্রধানমন্ত্রী? আশ্বাসটা কি দিলেন? উনি বলেছেন উনি দেখবেন। আচ্ছা, আর এমনি বিজেপির নেতৃত্ব কি বললেন? আমাদের কোনো বিজেপির নেতৃত্বের সাথে দেখা হয়নি, তেমন ইয়েতে ওনাদের সাথে কথা হয়। আপনাদের বাড়ি কোথায়? সন্দেশখালী? সন্দেশখালী মাঝের পাড়া। তো পুলিশ কি আটকে ছিল? গতকাল রাতে গেছিল? হ্যাঁ, গতকাল রাতে আমাদের বেশ কিছু জনের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে আজকে 10টার সময় আমরা থানায় যেন হাজিরা দেই, তেমন করে নোটিশ দেওয়া হয়েছিল অনেকের বাড়িতে। আমরা তো থানায় আজকে যাইনি, এখানে এসেছি সব রকম বাধা পেরিয়ে। दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं, लेकिन टीएमसी सरकार को
अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। চারটে চারদিকে আরো খবর নিয়ে ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ভোটের আগে বাংলায় এসে বাংলার মহিলা ভোট ব্যাংকে টার্গেট করছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসের আগে নারী সুরক্ষা, নারী শক্তির প্রসঙ্গ উঠে আসছে। সঙ্গেই উঠে আসছে সন্দেশখালীতে বাংলার মহিলাদের উপর তৃণমূল কংগ্রেস সরকারের অত্যাচারের কথন, তৃণমূল কংগ্রেসকে নিশানা এবং মহিলা ভোটারদের টানার যে কথা তিনি বলতে চাইছেন। অত্যাচারী নেতার উপর ভরসা রয়েছে তৃণমূলের, অথচ বাংলার মা বোনেদের ওপর ভরসা নেই। মোদির মুখে এই নারী বন্দনা আজকে বারাসতের সভায় উল্লেখযোগ্যভাবে বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোট ব্যাংকের টার্গেট করেছেন প্রধানমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি বারাসত থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, আজকে যে বেশ কিছু কথা তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলতে গিয়ে নারী শক্তি, নারী সুরক্ষার প্রসঙ্গ যেমন টেনে এনেছেন, সন্দেশখালীর কয়েকজন তার সঙ্গে দেখা করেছেন, সেই মহলে কি ছাপ পড়ছে তার বক্তব্য শোনার পর? দেখো, তোমায় প্রথমেই বলি, মূলত আজকে যখন মোদি মঞ্চে ওঠে, তিনি কিন্তু মঞ্চে ওঠার পর থেকে আমরা দেখতে পাই তিনি যে কটা বক্তব্য রেখেছেন, তিনি রাজনৈতিক বক্তব্য থেকে বেশি রেখেছেন মহিলাদের নিয়ে। তুমি জানো 8 তারিখে নারী দিবস এবং 6 তারিখে আজকে মঞ্চে উঠে তিনি নারী শক্তি নিয়ে কথা বলেছেন। নারীদের তিনি মা দুর্গার সঙ্গে তুলনা করেছেন এবং বাংলার নারীরা পথ দেখাবে সে কথা তিনি বলেছেন। এবং তোমায় বলে রাখি, আজকে যখন মোদি এখানে ভাষণ দিয়েছেন, তারপর যিনি নামছিলেন সেই সময় সন্দেশখালী মাঝের পাড়ার প্রায় 40 জন মহিলা তার সাথে কথা বলতে আসে, কিন্তু নিরাপত্তা রক্ষীরা এতজন মহিলাকে একসঙ্গে সাক্ষাতের জন্য তারা বারণ করেন। পরবর্তীকালে আমরা দেখি 5 জন মহিলা মোদির কাছে যান, তারা মোদিকে সন্দেশখালীর বিষয় তারা কিভাবে অত্যাচারিত হয়েছেন এবং সন্দেশখালীদের শেখ শাহজাহান কিভাবে তাদের উপর অত্যাচার করেছে সম্পূর্ণ 10 মিনিট তাদের বর্ণনা করেন এবং তাদের অত্যাচারের বর্ণনা, কিভাবে জমি লুট হয়েছে সবটাই কিন্তু মোদি প্রথমে শোনেন। সঙ্গে কিন্তু বলা যেতে পারে অন্য নেতারা, রাজ্যের নেতারা ছিলেন। মোদি কিন্তু পরিষ্কার জানিয়েছেন, তিনি পুরো ঘটনা শোনার পর তিনি আশ্বস্ত করেছেন ওই সব মহিলাদের যে বিষয়টি নিয়ে তিনি ভাববেন এবং বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন। এবং তোমায় বলে রাখি, আজকে কিন্তু মোদি মঞ্চে ওঠার আগ পর্যন্ত আমরা কিন্তু টোটাল যে মাঠ, এই যে কাছারি ময়দান বারাসাত, সেখানে কিন্তু মহিলা ব্রিগেড বলা যেতে পারে, শুধুমাত্র মহিলাদের মাথা দেখা গেছে, সেখানে কিন্তু পুরুষরা নাই বললেই চলে। শেষ প্রান্তে কিছু নেতা বা পুরুষ যারা নাকি মোদিকে দেখতে এসেছিলেন, কিন্তু প্রথম থেকে মাঝ বরাবর পর্যন্ত তারা কিন্তু দেখেছি মহিলারা পুরো মাঠ দখল করে নিয়েছে। এবং মঞ্চেও আমরা দেখেছি যে মহিলা রাজ্য নেতৃত্ব, মহিলা নেতৃত্ব, জেলা নেতৃত্ব, তারা কিন্তু মহিলারা মঞ্চে ছিলেন। এইরকম মোদির সভা খুব কম দেখা গেছে। শুধুমাত্র মহিলাদের সামনে রেখে একটি মোদির সভা তৈরি হলো এবং রাস্তার দুধারেও আমরা দেখেছি যখন নাকি মোদি এখান বারাসাত ঢুকছেন, এই হাটকলা মোড়, কলোনি, এই ডাকবাংলো মোড়, বিভিন্ন মোড়গুলোতে মহিলাদের ভিড় ছিল। এক কথা বলা যায়, মোদি কিন্তু সেই ভিড় দেখে আসার পর, আজকে মঞ্চে ওঠার পর, এই যে তার যে বয়ান বা তার বক্তব্য, তিনি কিন্তু সব
সময় বাংলার নারীদের তিনি সম্মান জানিয়েছেন এবং বাংলার নারীরা কি করতে পারে তার জন্য তিনি বেশ কিছু মানে বলা যেতে পারে ফ্রিডম ফাইটার তাদের নাম উল্লেখ করেছে, যা মানে সেখানে কিন্তু তারা বলেছে বাংলার মহিলারা কিভাবে দেশ স্বাধীন করেছে সেই রকম কিছু নামও তুলে ধরেছেন। তার কিন্তু ভরসায় বাংলার মহিলারা তারাই পারবেন। তিনি বলেছেন যে বাংলার মহিলাদের অত্যাচার যে করা হচ্ছে তার কাছে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে এই বাংলার মহিলারা। সেই কারণে তিনি কিন্তু ইতিহাসের যে পাতার থেকে তিনি বেশ কিছু নাম উল্লেখ করেন। এখন বলা যেতে পারে আজকে সবার থেকে মোদি যে ভাষণগুলো দিলেন সেক্ষেত্রে সন্দেশখালী যে যারা নাকি এসেছিলেন বা সন্দেশখালী নির্যাতিতরা যারা মানে আসতে পারেননি তারা কী ভাবছেন, কেননা মোদি যেভাবে তার সাথে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন এবং তাদের বয়ান অনুযায়ী গতকাল রাত থেকে পুলিশ তাদের নোটিশ পাঠায় এবং তাদেরকে বলে যে থানায় দেখা করতে। তারা কিন্তু থানায় না গিয়ে সরাসরি বারাসাত কাছারি ময়দানে আসেন এবং আসার মাঝখানে অর্থাৎ এই যে প্রায় বলা যেতে পারে 40 থেকে 50 কিলোমিটার রাস্তা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা আটকিয়েছে সে কথা তারা জানালেন এবং বললেন যে সভাতে আসার সময় তারা মানে সন্দেশখালী থেকে শুরু করে বারাসাতে অবধি 5 জায়গায় তাদেরকে আটকানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে অন্য রাস্তায় ঘুরিয়ে তাদের বাস পাঠিয়ে দিয়েছে, সেই কারণে সবাই আসতে তাদের দেরি হয়েছে। সেই বর্ণনাও তারা এই যে আজকে যা কথা বললেন সেসব মহিলারা সে কথাও বললেন। অর্থাৎ আজকের ঘটনার পর সন্দেশখালীর মহিলারা কিন্তু একটু হলে উজ্জীবিত হলেন, কেননা মোদির সঙ্গে সাক্ষাৎ করা চারটিখানি বিষয় নয়। অর্থাৎ মোদি যেখানে আশ্বস্ত করেছেন এবং বারবার কিন্তু মোদিও কিন্তু সন্দেশখালী নিয়ে আজকে কিন্তু বলা যেতে পারে মঞ্চে দাঁড়িয়েও কয়েকবার তুলে ধরেছেন যে সন্দেশখালীর লজ্জা বাংলার লজ্জা, তিনি সে কথাও বলেছেন। অর্থাৎ আজকের যে সবার পর যে মহিলারা ছিলেন মঞ্চের পাশে এবং যাদের সাথে কথা বলেছেন তারা কিন্তু মোদির ভরসায় তারা আজকে গ্রামে যাবেন এবং তারা বলেছেন গ্রামে গিয়ে শক্তভাবে আন্দোলন করবে এবং আইনি আন্দোলন করবে, সে কথাও তারা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ ভক্তি দিয়ে আমাদের প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে বারাসত থেকে। যে খবরের দিকে এবার নজর রাখছি তা হচ্ছে শুধুমাত্র নারী বন্দনা নয়, পরিবার বিরোধীদের তোলা পরিবার কটাক্ষ নিয়েও কিন্তু আজকে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী এবং সেখানে বিশেষত কংগ্রেসকে খোঁচা মেরে তার কি বক্তব্য একবার সেই প্রতিক্রিয়াটা শুনবো। इंडी गठबंधन के भ्रष्टाचारी लोग आजकल मेरे परिवार के बारे में पूछ रहे हैं। ये लोग कह रहे हैं कि मोदी का खुद का परिवार ही नहीं है, इसलिए मैं परिवारवाद के खिलाफ बात कर सकता हूं। ये लोग जानना चाहते हैं कहां है मेरा परिवार। और आज जानते चाहे मोदी परिवार को था है। इन गौर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, जो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई हैं, यही तो है मोदी का परिवार। আরামবাগ কৃষ্ণনগরের পর বারাসতের সভা থেকে এই যে বিরোধীদের পরিবার নিয়ে কটাক্ষ, ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ, বারাসতের মাটি থেকে সন্দেশখালী প্রসঙ্গ টেনে নারী বন্দনা এবং সর্বোপরি এই রাজ্য থেকে লোকসভা নির্বাচনের আগে যে ভোটের সুরটা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী, গোটা বিষয়টাই আলোচনার প্রয়োজন। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একটা বিষয় তো খুবই পরিষ্কার, তিনি টার্গেট যা দিয়ে গিয়েছিলেন এবং অমিত শাহ সেই টার্গেটের পর থেকে, জেপি নাড্ডার টার্গেটের পর থেকে বাংলায় এসে মহিলা ভোট ব্যাংকে যেভাবে আজকে টার্গেট করেছেন প্রধানমন্ত্রী, নারী বন্দনার কথা বলছেন কিন্তু গ্যাসের দাম কমানোর কথা তিনি বলছেন না, নারীর সুরক্ষার কথা বলছেন কিন্তু মণিপুর, উত্তরপ্রদেশ কোনো প্রসঙ্গ তার কথায় আসেনি।
আজকের এই যে সভা থেকে সন্দেশখালীকে যে একটা চিত্রনাট্যের মতো করে রাখা হয়েছে এবং সেটা কতটা জুড়ে থাকলো, খুব স্বাভাবিকভাবে বিরোধীদের পরিবারের যে খোঁচা দিয়েছে, সর্বোপরি আজকে কতটা সফল মনে হচ্ছে বিজেপির আজকের এই প্রোগ্রামের? দেখো, এই প্রথম যেদিন সভা করেছিলেন নরেন্দ্র মোদী, সেদিন থেকেই বোঝা গিয়েছিল যে উনি একটা রণনীতি নিয়েছেন, সেটা হচ্ছে একতরফা আক্রমণ করে যাবেন এবং সেই আক্রমণের একটা হাতিয়ার হিসেবে, একটা দাবার বোড়ে হিসেবে সন্দেশখালীকে ব্যবহার করবেন। এই নিয়ে পরপর 3টি সভায়, একটি প্রত্যন্ত জায়গা সন্দেশখালী পশ্চিমবঙ্গের একটি দ্বীপবহুল জায়গা, সেই জায়গার কিছু ঘটনা নিয়ে 3টি বক্তৃতায় পরপর প্রধানমন্ত্রী প্রায় একই ধরনের কথা বললেন এবং সেইটাকে সামনে রেখে মেয়েদের ভোট, নারীদের ভোট পাওয়ার জন্য একটা প্রাণপণ প্রচেষ্টা নরেন্দ্র মোদীর দেখা গেল এবং এটা থেকে মনে হচ্ছে যে তিনি আক্রমণই প্রতিরক্ষার সবথেকে ভালো উপায়, অফেন্স ইজ দি বেস্ট ওয়ে অফ ডিফেন্স বলে যে আপ্তবাক্য প্রচলিত আছে, সেই আপ্তবাক্য ব্যবহার করে উনি একতরফা আক্রমণ চালিয়েছেন। কেবল সন্দেশখালী নয়, অন্যান্য ব্যাপারেও রাজ্য সরকার এবং যে দল এই রাজ্য সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন। কিন্তু এটা ঠিক যে উনি কোনো জবাব দেবার জায়গায় যাননি। এই নিয়ে 3টি সভা উনি পশ্চিমবঙ্গে করলেন এবং পশ্চিমবঙ্গের বাইরেও নানান জায়গায় উনি ঘোরাঘুরি করছেন, কিছু উদ্বোধনের ইস্যুকে সামনে রেখে বক্তৃতা করছেন। কোথাও তিনি জবাব দেবার জায়গায় যাচ্ছেন না। কি জবাব? যেমন গুরুতর প্রশ্ন উঠছে ভারতবর্ষে কর্মহীনতার বিষয় নিয়ে। তার দাবি ছিল প্রতি বছরে 2 কোটি নতুন কর্মসংস্থান তিনি করবেন। আজকে যে কর্মসংস্থানের করুণ হাল, তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না। উনি কোনো কথা বলছেন না বৈষম্য নিয়ে, যেখানে 1% ধনীর হাতে দেশের অর্ধেক সম্পদ জমা হয়ে গিয়েছে আর গরিবদের হাল ক্রমাগত খারাপ হচ্ছে। এতটাই খারাপ হচ্ছে যে তাকে 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্যশস্য দিতে হচ্ছে, তা না হলে হয়তো তারা উপবাসেই থাকবেন। এই বিষয় নিয়ে তিনি কোনো কথা বলছেন না। তিনি কোনো কথা বলছেন না ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং সে সম্পর্কে তার কি মতামত, তার দলের কি মতামত, তিনি কোনো কথা বলছেন না। এইরকম আরও 50টা ইস্যু তোলা যায়। গণতন্ত্রের প্রশ্ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্ন, যেগুলোতে বিশ্বের মাপকাঠিতে ভারত একেবারে পেছনের দিকে রয়েছে গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতার মাপকাঠিতে, এগুলো নিয়ে তিনি কোনো কথা বলছেন না। সুতরাং এটা হচ্ছে বিজেপির একটি সুচিন্তিত রণনীতি, যেখানে তিনি নিজেদের বিরুদ্ধে যে প্রশ্নগুলো আসছে তার জবাব উনি দেবেন না। উনি একতরফা আক্রমণ করে যাবেন এবং সেই আক্রমণের জন্য যে জিনিসটাকে সামনে পান, কখনো সন্দেশখালী পাবেন, কখনো অন্য কিছু পাবেন, সেই জিনিসটাকে ব্যবহার করে উনি আক্রমণ চালিয়ে যাবেন। এটাই মনে হচ্ছে নরেন্দ্র মোদীর এবারের নির্বাচনের একটা প্রধান রণকৌশল বলে মনে হচ্ছে। আমি এই খবরেই থাকছি আশিস, আরও একটা প্রশ্ন ছিল, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও 4টে 4 দিকে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক। আশিসা, একটা বিষয় খুব পরিষ্কার, ইন্ডিয়া জোট আবারও তার কথার মধ্যে এসেছে। প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে পরিবারতন্ত্রের কথা বলেছেন। এদিকে প্রথম যে তালিকা তৈরি হয়েছে, যা প্রকাশিত হয়েছে, তাতেও কিন্তু পরিবারতন্ত্রের ছোঁয়া রয়েছে। এই বাংলায় এসে পরিবারতন্ত্রের খোঁচা কংগ্রেসকে অতি অবশ্যই রয়েছে। একই পরিবার থেকে একাধিক প্রার্থী, এমনকি আমাদের নিজেদের রাজ্যেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি লোকসভা কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। সুতরাং পরিবার থেকে একাধিক পদ, একাধিক টিকিট পাওয়ার ব্যাপার বিজেপিতে অবশ্যই আছে, কিন্তু তিনি মূলত কংগ্রেসকে পরিবারতন্ত্রের বিষয় নিয়ে যে আক্রমণ করেন, সেই আক্রমণটা তিনি বলতে চান যে তাদের সর্বোচ্চ নেতৃত্ব কেবলমাত্র একটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইন্ডিয়া জোট নিয়ে এর আগে বিজেপি যে প্রচার করছিল,
সেটা হচ্ছে ইন্ডিয়া জোট ভেঙে গেছে, ইন্ডিয়া জোট ভণ্ডুল হয়ে গেছে, এই ধরনের প্রচার করছিল। কিন্তু পরপর কতগুলো রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহারের মতো বড় বড় রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলোর মধ্যে মোটামুটি আসন সমঝোতা একটা চূড়ান্ত রূপ এসে যাওয়ায় এবং এনডিএর মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়, যথা মহারাষ্ট্র বড় বড় সমস্যার মুখোমুখি এনডিএ আসন বন্টনের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের চ্যালেঞ্জটাকে নরেন্দ্র মোদী বেশ বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন এবং সেই জন্য দেখলাম যে আজকেও ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে গেলেন। সুচন্দ্রিমা। একেবারেই আশিসদা, ধন্যবাদ আপনাকে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর, কথা বললাম তার সঙ্গে। আজকে বারাসতের সভা থেকে একাধিক বিষয়, তার মধ্যে যেমন ইন্ডিয়া জোট নিয়ে পরিবারতন্ত্রের খোঁচা কংগ্রেসকে, দ্বিতীয়ত তৃণমূল সরকারকে নিশানা করে সন্দেশখালির প্রসঙ্গ টেনে বাংলার মা বোনেদের কথা বলতে গিয়ে তিনি নারী শক্তি, নারী সুরক্ষার কথা তিনি বলেছেন। এই খবরে আলোচনা করলাম, নজর রাখলাম। এবার যে খবরের দিকে নজর রাখছি, এই সন্দেশখালি প্রসঙ্গে শেখ শাহজাহান আজ তাকে হেফাজতে নিচ্ছে সিবিআই। ভবানী ভবনে সেই সিবিআই টিম ঢোকার ছবি আপনারা দেখছেন। আজই বিকেল 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্ধারিত সময় যা 4:15 ছিল, যদিও 4:30 অতিক্রান্ত হয়ে গিয়েছে। শাহজাহানকে আনতে ভবানী ভবনে সিবিআই টিম পৌঁছে গিয়েছে। সরাসরি চলে যাচ্ছি ভবানী ভবন থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 4:15 নির্ধারিত সময়, এখন 4:30 বেজে গিয়েছে, কি খবর রয়েছে? একদমই সুচন্দ্রিমা, এই মুহূর্তে তোমাকে আমি ভবানী ভবনের চিত্রটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন দিলীপ রয়েছে, আমি বলবো একটু ভবানী ভবনের ভিতরে চিত্রটা তোমাকে দেখাতে। একদম মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং পরপর যে গাড়িগুলো একদম ডান সাইডে দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে সিবিআই এর গাড়ি। একাধিক গাড়ি দাঁড় করানো রয়েছে সিবিআই এর এবং যে তাদের হাতে হ্যান্ডওভার করার যে প্রক্রিয়া সেটা এখনো চলছে বলে এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই কিন্তু আজকে 4:15-র মধ্যে তাকে হ্যান্ডওভার করতে হবে, অর্থাৎ শেখ শাহজাহানকে হ্যান্ডওভার করতে হবে, সেটাই কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয়েছে। এবং ইতিমধ্যেই তুমি দেখতে যে ঘড়ির কাঁটা বলছে 4:35 বেজে গিয়েছে। যে 4:15 যে টাইম ছিল নির্ধারিত যে সময়, সেই সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত করে হয়ে গিয়েছে এবং সিবিআই এর উচ্চ পদস্থ যারা কর্তারা তারা এসে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ আগেই এসে উপস্থিত হয়েছেন তারা। যেটা দেখা গিয়েছিল যে প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ তারা এসে উপস্থিত হয়েছেন এই ভবানী ভবনে এবং এখনো অবধি কিন্তু সেই যে হ্যান্ডওভার করার যে প্রসেস, সেই প্রসেস এখনো জারি রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং অপরদিকে তুমি দেখতে পাচ্ছ যেমন ভবানী ভবনের তরফ থেকে, অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে এবং অন্যদিকে সিবিআই এর যারা সেন্ট্রাল ফোর্স, সিবিআই এনেছে যাদেরকে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সও কিন্তু একই সঙ্গে রয়েছে এবং তাদের যে গাড়ি রয়েছে, একাধিক গাড়ি সুচন্দ্রিমা তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 5-6টি গাড়ি দাঁড়ানো রয়েছে সিবিআই এর। এবং একটা প্রশ্ন উঠছে যে সিবিআই এই শেখ ভবানী ভবনে সিবিআই টিম প্রবেশের সেই ছবি। কলকাতা হাইকোর্টের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল 4:15 নাগাদ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার কথা। রিয়া, তুমি যেটা বলছিলে, একদমই সুচন্দ্রিমা, তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যেখানে ভবানী ভবনের ভিতরের অর্থাৎ মেইন গেটের যে চিত্র, সেই চিত্র তোমাকে তুলে ধরছে আমার ক্যামেরা পার্সন দিলীপ রয় রয়েছে। এবং তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে একাধিক গাড়ি রয়েছে, প্রায় 6 থেকে 7টি সিবিআই এর গাড়ি রয়েছে এবং তারা সময়ের আগেই পৌঁছে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তাদেরকে হ্যান্ডওভারের যে প্রসেস, সেই প্রসেস এখনো জারি রয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে গতকালকেও কিন্তু হাইকোর্টের এই যে নির্দেশ যে 4:30-র মধ্যে হ্যান্ডওভার করতে হবে, সেই নির্দেশ মেনেই কিন্তু সিবিআই পৌঁছে গিয়েছে
গিয়েছিল ভবানী ভবনে, কিন্তু তারপরেই যেহেতু রাজ্যের তরফ থেকে এই যে রায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে, সেই কারণের জন্য ভবানী ভবনের তরফ থেকে হ্যান্ডওভার করা হয়নি এবং কার্যত খালি হাতেই ফিরে যেতে হয়েছিল সিবিআইকে। কিন্তু আজকে যখন কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ এবং হাইকোর্টের তরফ থেকেও বলা হয় যে যদি আজকে সময় মতো যদি হ্যান্ডওভার না করা হয়, 4:15 তাদের নির্ধারিত সময় ছিল, যদি তার মধ্যে হ্যান্ডওভার না করা হয় তাহলে কিন্তু তারা কোর্টকে অবমাননা করেছে ভবানী ভবন, এমনটা কিন্তু বলা হবে বা এমনটাই কিন্তু কোর্টের তরফে করা হবে এবং হলফনামা দিতে হবে, এমনটাই কিন্তু কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, যে ছবি উঠে আসছে, যে সিবিআই এর প্রচুর আধিকারিকরা প্রচুর গাড়ি নিয়ে তারা প্রায়, যেটা জানাচ্ছিলাম তোমাকে, 6 থেকে 7টি গাড়ি সিবিআই, তার থেকে বেশি তো কম নয়, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং ভবানী ভবনে যে হ্যান্ডওভারের যে প্রসেস, সেই প্রসেসই এখন চলছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দেখেছো যে এই কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই কিন্তু সিবিআই এর তরফ থেকে 2টি এফআইআর করা হয়েছে এবং যেই এফআইআর এ দেখা গিয়েছে যে নেজার্ট থানায় একটি সুমোটো এবং অপরটি যে সিবিআই কর্তারা যে কমপ্লেন করেছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে নেজার্ট থানা 2টি এফআইআর করেছিল, সেই এফআইআর এর ভিত্তিতে এবার সিবিআই 2টি এফআইআর করেছে। একটি সরাসরি শেখ শাহজাহানের নামে अगेंस्টে সেই এফআইআর হয়েছে এবং অপরটি আননোনের अगेंस्টে সেই এফআইআর হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে চিত্র দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো এই পুরো ভবানী ভবনকে পুরো ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে, যাতে কোনো রকম এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একই সঙ্গে প্রচুর সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছে সিবিআই এর তরফে, তারা প্রচুর গাড়ি এনেছে এবং এটা নিশ্চিত এখনো হচ্ছে না যে তাকে নিজাম নিয়ে যাওয়া হবে নাকি সিজিও নিয়ে যাওয়া হবে। তবে ইতিমধ্যেই যে চিত্র ধরা পড়ছে বা যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে আজকেই নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে এবং সিবিআই কে হ্যান্ডওভার করতেই হবে ভবানী ভবনকে, যেমনটা কোর্টের নির্দেশ রয়েছে। এবং সেই মতো যদি আজকেই ভবানী ভবনের তরফ থেকে হ্যান্ডওভার করার যে প্রসেস, সেই প্রসেসই কিন্তু এখনো চলছে এবং সেটা অনেকটা দীর্ঘায়িত হচ্ছে বলে এমনটাই সিবিআই সূত্র মারফত এটা জানা যাচ্ছে। যদিও এখনো সিআইডি বা ভবানী ভবনের তরফ থেকে কোনো অফিসিয়াল কোনো কিছু জানানো হয়নি, তবে সিবিআই সূত্র মারফত কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকেই তাকে হ্যান্ডওভার নেবেন তারা এবং সেই প্রসেস চলছে বলে এমনটাই জানা যাচ্ছে। বেশ রিয়া, তুমি নজর রাখো, আর কিছু সময়েরই অপেক্ষা। রিয়া মাঝে আমাদের প্রতিনিধি কথা বললাম, তার সঙ্গে ভবানী ভবন থেকে সিবিআই টিম পৌঁছে গিয়েছে আর মাত্র কিছু সময়ের মধ্যেই সেখান থেকে বের করা হবে শেখ শাহজাহানকে। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি 4:04 দিকে, সঙ্গে থাকবে। চোখ রাখবো যে খবরের দিকে, গরিবদের পিছিয়ে পড়ার জন্য প্রকল্প কর্মশ্রী। গরিব পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রকল্প কর্মশ্রী ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নজরে আদিবাসীদের জন্য এই নয়া প্রকল্পর কথা শুনবো। টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, একেবারে দেখো সুচন্দ্রিমা, আজকে যে ক্যাবিনেট হয়েছে সেই ক্যাবিনেটে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ভেতরে হচ্ছে গরিবদের জন্য চাকরি দেওয়ার নতুন একটা প্রকল্প আনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী। এই এক নতুন কর্মসূচি শুরু হয়েছে রাজ্যে এবং আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সিদ্ধান্ত এবং এটাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিজদের জন্য কিন্তু একটা ভূমিজ উন্নয়ন পর্ষদ, আদিবাসীদের ভূমিজ যে সম্প্রদায় রয়েছে তাদের জন্য ভূমিজ উন্নয়ন পর্ষদের গঠন করা হলো এবং সেখানে এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটা ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, এর পাশাপাশি ভূমিজদের জন্য এটা করা হলো এবং তাদের ডেভেলপমেন্টের কাজ কি জায়গায় কোন জায়গাগুলোতে সেই ডেভেলপমেন্ট করা যেতে পারে তা নিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে এই ভূমিজ বোর্ডেই। সুচন্দ্রিমা, ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। গরিব পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রকল্প কর্মশ্রী প্রকল্পের ঘোষণা আজ করা হয়েছে। ক্যাবিনেটে বেশ কিছু প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে আদিবাসীদের উন্নয়নে নজর রেখেই রাজ্যের এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করা হবে, যেখানে কর্মশ্রী প্রকল্পের লাভের আওতার মধ্যে বিশেষ নজর রাখতে পারবেন
গরিব মানুষেরা। অন্যদিকে বিধায়ক তাপস রায়ের ইস্তফাপত্র গ্রহণ করল না বিধানসভা। সেখানে স্পিকার তাকে ফের ইস্তফাপত্র জমা দেওয়ার জন্য বলেছেন। বিধায়ক তাপস রায়ের ইস্তফাপত্র গৃহীত হল না। তাপস রায়ের ইস্তফাপত্রে ত্রুটি রয়েছে, তাই ইস্তফাপত্র গ্রহণ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো সুচন্দ্রিমা, তিনি তাপস রায় গত সোমবারই তিনি তার পদত্যাগ পত্র গ্রহণ করেছিলেন এবং তাকে গতকালও সময় দেওয়া হয়েছিল, কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারেননি এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ দুপুর 3টের সময় তাকে টাইম দিয়েছিলেন এবং সেই মতোই তিনি এসেছিলেন। তার যে পদত্যাগ পত্র, সেই পদত্যাগ পত্রে বেশ কিছু টেকনিক্যাল ত্রুটি রয়েছে এবং বিধানসভার যে রীতিনীতি রয়েছে সেই অনুযায়ী তার পদত্যাগ পত্র এই মুহূর্তে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেননি। তবে তাপস রায় যেটা জানিয়েছেন যে বিধানসভার অধ্যক্ষই শেষ কথা বলেন এবং সেই মতোই তিনি বিকাল আসবেন দুপুর 1টার সময় নতুন করে একটি পদত্যাগ পত্রের কপি তার কাছে জমা দেবেন। এবং যদিও দেখো কিছুক্ষণ আগে বিকেল 4টের কিছু পরেই তাপস রায় কিন্তু বিধানসভা থেকে বেরোন এবং 4:30 নাগাদ তিনি তার বউবাজারের বাড়ি থেকে ইতিমধ্যেই কিন্তু সল্টলেকের বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানেই তিনি আজকে বিকেল 5টার সময় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। তবে দেখো বেশ কিছু টেকনিক্যাল ত্রুটি কিন্তু থেকে গেল, কারণ তাপস রায় যে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন সেই পদত্যাগ পত্র এই মুহূর্তে গ্রহণ হয়নি। সেই জায়গাতেই তিনি কিন্তু সেই অবস্থাতেই তিনি আজকে যোগদান করছেন অন্য রাজনৈতিক দলে। সেক্ষেত্রে বিধানসভার স্পিকার কি বিষয়টি কিভাবে দেখবেন সেটা জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং সেখানে কিন্তু যে নির্দেশ রয়েছে বা নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু বিধানসভার স্পিকার আজকে জানিয়ে দিয়েছেন যে তাপস রায়ের যে পদত্যাগ পত্র তিনি পেয়েছিলেন সেই পদত্যাগ পত্রে বেশ কিছু ধারার সমস্যা রয়েছে, সেগুলো মেনে তাকে পদত্যাগ পত্র জমা দিতে হবে এবং সেই মতোই তাকে আগামীকাল আবার সময় দেওয়া হয়েছে। সুচন্দ্রিমা, সেক্ষেত্রে পরবর্তী কোনো তারিখ কি দেওয়া হয়েছে যে অমুক দিনে তাকে ডাকা হলো? আগামীকালই তিনি আবার পদত্যাগ পত্রের নতুন একটি কপি জমা দেবেন বিধানসভার স্পিকারের কাছে এবং তারপর স্পিকার বিবেচনা করবেন। তবে দেখো আইনে বা বিধানসভা রীতিনীতি অনুযায়ী অন্য ব্যাপার, কিন্তু তাপস রায় তিনি দল ছাড়বেন মনস্থির করে ফেলেছেন এবং বিকেল 5টার সময় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এছাড়াও আরো কয়েকজন নেতৃত্বের ধন্যবাদ দেবজ্যোতি। তিনি বিজেপি কথা বললাম, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। তার ইস্তফাপত্র গৃহীত না হওয়া নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। স্যার একবার বিরক্ত করছি স্যার, সামনে ছিলাম না, বলছি তাপস রায়ের রেজিগনেশন কি অ্যাকসেপ্ট হয়েছে? তাপস রায় যে রেজিগনেশন দিয়েছিলেন that was not in conformity with the provisions laid down under Rule 241B of the Rules of Procedure and Conduct of Business in West Bengal Legislative Assembly. On being asked, Sri Tapas Rai opted to submit resignation letter afresh, and accordingly I have fixed tomorrow at 1 p.m. giving him an option to file any resignation letter if at all. একটু বাংলায় বলে দিন স্যার, একটু ঘুমটা নিচু করো না গো। শ্রী তাপস রায় আজকে এসেছিলেন, আমি আমার অর্ডার দিয়েছি, আমি বলেছি উনি যে রেজিগনেশন লেটারটা দিয়েছেন সেটা আমাদের ঠিক আইনমত সঠিক হয়নি আমাদের রুলস অনুযায়ী, এবং আমি ওনাকে বলেছি যে আপনি যদি ইচ্ছা করেন আপনি নতুন করে দিতে পারেন। উনি নতুন করে রেজিগনেশন লেটার মানে আইন মোতাবেক লিখে দেবেন রুলস মোতাবেক, সেটা আমি কালকে 1টার সময় বিবেচনা করি। মানে এখনো গ্রহণ করা হয়নি ওনার? গ্রহণ করা হয়নি। তাহলে উনি কালকে আবার নতুন করে দেবেন আগামীকাল? সেটা উনি জানেন, উনি যদি দেন তখন আমি আবার বিবেচনা করি। আচ্ছা, আপনি তো আজকে ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, এই কারণেই কি ডাকা হয়েছিল? না, আমি ডেকে পাঠিয়েছি এবং আমার রুলসটা আমি আমার অর্ডারটা যেটা দেবো অর্ডারটা আমি উপর করে শুনিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। তার মানে
আজ বিধানসভায় এসে বিধায়ক তাপস রায় কি বলেছেন শুনবো। সম্পর্ক তো একটা ছিল রাজনৈতিক এবং তার ঊর্ধ্বে। সেন্ট পলস কলেজে আমার হাত ধরেই কুণালের ভর্তি, কিন্তু এরপরে আমি যে দলে যোগদান করতে চলেছি সেই দলের কারুর সম্পর্কে আমি কোনো এই ধরনের কথা শুনতে তাহলে আমি রিয়াক্ট করব, আমিও প্রতিক্রিয়া দেবো। সুতরাং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব কারুর সম্পর্কে যেন এই ধরনের কথা না বলে, এটা আমি আশা করব, এবং যদি করে তাহলে আমার রিয়াকশন প্রতিক্রিয়াও থাকবে। সাসপেন্স ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10টায় সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি। আশা কর্মীদের 750 টাকা বেতন বৃদ্ধি। অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিন 8250 টাকা করে পেতেন, তাদেরও 750 টাকা করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। আইসিডিএস হেল্পারদের 500 টাকা করে মাসিক বেতন বৃদ্ধি। এপ্রিল মাস থেকে প্রত্যেকে বর্ধিত হারে বেতন পাবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নেমেছেন আশা কর্মীরা। এই আবহে মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আশা কর্মীদের। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আদালতের নির্দেশেই শেখ শাহজাহানকে নিতে ভবানী ভবনে সিবিআই এর টিম পৌঁছেছে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও এখনো তাকে হাতে পায়নি সিবিআই। এই নিয়ে আবারও আদালতের দ্বারস্থ ইডি। শেখ শাহজাহানের হেফাজতের আবেদনে আবারও আদালতের দ্বারস্থ ইডি। কেন শাহজাহানকে হস্তান্তর নয়? 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও ভবানী ভবনে বসে রয়েছে সিবিআই টিম। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, দেখো, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রঞ্জন ভট্টাচার্যের আজকে নির্দেশ জারি করেছিলেন যে আজ বেলা 4:15 মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে সিবিআই এর কাছে, কিন্তু বেলা 4:15 হয়ে গেলেও এখনো পর্যন্ত হস্তান্তর না হয়। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী এবং সিবিআই আইনজীবীরা এই বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাসে তারা দ্বারস্থ হতে চলেছেন। যেহেতু বেলা 4:30 বেজে গেছে এবং কোর্ট আওয়াজ শেষ হয়ে গেছে, তাই বিচারপতি হরিশ ট্যান্ডনের কাছে চেম্বারে খবর পাঠানো হয়েছে তাদের এই দৃষ্টি আকর্ষণের বিষয়টি নিয়ে। এখনো পর্যন্ত বিচারপতির কাছ থেকে সেই রকম কোন নির্দিষ্ট যে নির্দেশ, সেই নির্দেশ এসে পৌঁছায়নি। ফলে তার এজলাসে কলকাতা হাইকোর্টের 4 নম্বর এজলাস, যেটা বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাস, এটাকে এখনো সিবিআই এবং ইডি আইনজীবীরা অপেক্ষা করছেন। বিচারপতির কাছে নির্দেশ আসার পরই কিন্তু এই মামলার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদি দেখা যায় যে ইতিমধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করা হয়ে গেছে, তাহলে আর এই দৃষ্টির আকর্ষণের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেক্ষেত্রে তারা আইনজীবীরা এজলাস থেকে বেরিয়ে যাবেন। আর যদি এখনো পর্যন্ত কোনো হস্তান্তর করা না হয়, তাহলে তারা ফের দৃষ্টি আকর্ষণ করবেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। বিচারপতির কাছে খবর গেলেও কিন্তু এখনো পর্যন্ত বিচারপতির চেম্বার থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো নির্দেশ এসে না পৌঁছানো আইনজীবীরা এখন তার এজলাসে অপেক্ষা করছেন। ধন্যবাদ পীযূষ। শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে অপেক্ষারত সিবিআই টিম। ফের বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে যাচ্ছে ইডি। 1 ঘন্টা পার হয়ে গেলেও এখনো হস্তান্তর কেন হয়নি, এই প্রশ্নেই আবারও আদালতের দ্বারস্থ ইডি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো। সবুজ পতাকা দেখিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর সূচনা করেন প্রধানমন্ত্রী। মেট্রোর চাকা গড়ালেও এখনই যাত্রী চলাচল নয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে প্রথমবার গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো। সবুজ পতাকা দেখিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর সূচনা করেন প্রধানমন্ত্রী। তবে যাত্রী চলাচল এখনই শুরু হয়নি। এখন এই পর্যন্তই। অন্যান্য নানান খবরের জন্য দেখছেন কলকাতা টিভি রাত দিন 7 দিন।